আচ্ছা, তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো ইভান ইলিচের ডিস্কুলিং সোসাইটি বা ডিস্কুলিং তত্ত্ব বলা হচ্ছে, যেটা মূলত 1971 সালে পাবলিশড হয়েছিল। তার এই আর্টিকেল তিনি তার তত্ত্বে দেখিয়েছেন বা প্রথম দিকে বলেছেন যে কিভাবে বা একটা স্কুল বা একটা এডুকেশন কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে তিনি তার তত্ত্বে বলেছেন প্রথম দিকে। সেখানে বলছেন যে there is the learning of the specific skills such as typing, woodwork and speaking in foreign language. Next, there is education as such which is not concerned with the acquisition of the particular skill. তিনি প্রথমে বলছেন যে এডুকেশন ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, শুনতে পাচ্ছ তোমরা, হ্যাঁ যেখানে স্যার। যে শিক্ষা ব্যবস্থা মূলত কিছু স্কিল এর বিকাশ ঘটাবে। শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেটা বেসিক্যালি কিছু স্পেসিফিক স্কিলের বিকাশ ঘটাবে, কিছু দক্ষতা গড়বে। যেমন ধরো টাইপিং স্কিল, ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষায় কথা বলার দক্ষতা, এই সমস্ত স্কিলগুলোকে ডেভেলপ করবে। ঠিক আছে? সেকেন্ডলি বলা হচ্ছে যে এবং শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র এই স্কিলগুলো ডেভেলপ করা নয়, সেগুলো যেমন ব্যক্তি তার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। সেগুলো যেমন পার্টিকুলার স্কিল সে যেমন তার প্রতিদিনের জীবনে নিজস্ব অভিজ্ঞতা দিয়ে গড়ে উঠবে এবং সেটা যেমন তার বা তার অভিজ্ঞতাকে যেমন কাজে লাগাতে পারে বা সেই স্কিলগুলোকে সে যেমন তার প্রতিদিনের জীবনে কাজে লাগাতে পারে। ক্লিয়ার? স্যার, কথাগুলো অত্যন্ত আস্তে আস্তে আসছে, একটু জোরে জোরে বলুন। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে এবার? স্যার, একদম কম কম এবার শোনা যাচ্ছে। এখনো কম শোনা যাচ্ছে? হ্যাঁ। তুই তোর ফোনের সাউন্ডটা দেখ কমিয়ে রেখেছিস কিনা। এখানে তো না, সাউন্ড ফোনের দিয়ে আছে সাউন্ড প্রচুর। বাড়ালাম, আমি ভাবলাম যে আমার ফোনের সাউন্ড কমানো আছে, দিয়ে দেখছি আরো কম শোনা যাচ্ছে। আচ্ছা, না, আমাদের তো ঠিক আছে, ঠিকই লাগছে। ঠিক আছে, ঠিক আছে। ইভান ইলিচ তিনি যে তত্ত্ব দিয়েছেন ডিস্কুলিং সোসাইটি বা তার তত্ত্বের নাম হচ্ছে ডিস্কুলিং সোসাইটি নামক যে আর্টিকেল, সেখানে তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থাকে কেমন হওয়া উচিত, শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। এবং সেখানে তিনি প্রথমেই বলছেন যে যে শিক্ষা ব্যবস্থা কেমনভাবে গড়ে তোলা উচিত, সেগুলো যেমন কিছু পার্টিকুলার স্কিলকে ডেভেলপ করে। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যেমন কিছু স্কিল ডেভেলপ করে, যেমন ধরো কি না, যেমন হচ্ছে আমাদের টাইপিং স্কিল, ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলার স্কিল, বা ধরো কোনো হাতের কাজ শেখানো, এই সমস্ত দক্ষতা ব্যবহার করে, এই সমস্ত দক্ষতা যেন ডেভেলপ করে। ক্লিয়ার? এবং শিক্ষা ব্যবস্থা সবসময় যেন যে ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে গড়ে ওঠে। শিক্ষা ব্যবস্থা মূলত ওঠা বিভিন্ন দিক থেকে যথাযথ শিক্ষা লাভ করতে, অর্থাৎ একজন ব্যক্তি তার যে অভিজ্ঞতা বা তার যে বাস্তবতা, তার যে পারিপার্শ্বিকতা, সেখানে বা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে তার নলেজটাকে ডেভেলপ করবে। শিক্ষা ব্যবস্থাটাকে এমনই হওয়া উচিত। ঠিক আছে? বলা হচ্ছে, তিনি বলছেন যে এডুকেশন শুড বি এ লিবার্টিং উইথ experience in which the individual explore, creates, uses the initiative and judgment, and freely develops his faculties and talents of the full। অর্থাৎ ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল, সে যেন তার নিজের যে প্রত্যেক ব্যক্তির মধ্যে তো কিছু ট্যালেন্ট থাকে, প্রত্যেক ব্যক্তির মধ্যে যে কিছু পার্টিকুলার দক্ষতা থাকে, এবং শিক্ষা ব্যবস্থা এমনই হওয়া উচিত যেন সেই শিক্ষা ব্যবস্থা ব্যক্তির মধ্যে ওই নির্দিষ্ট পার্টিকুলার বা নির্দিষ্ট দক্ষতাকে বা নির্দিষ্ট স্কিলকে এক্সপ্লোর করে, সেটাকে এক্সপ্লোর করতে সাহায্য করে, ঠিক আছে? সেটাকে গড়ে তুলতে পারে। এবং তিনি বলছেন যে কিন্তু ইলিস বলছেন যে স্কুল আর নট পার্টিকুলারলি এফেক্টিভ ইন টেস্টিং স্কিল ইন দ্য প্র্যাকটিস। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কিন্তু এটা করে না। তিনি বলছেন শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে ব্যক্তি তার দক্ষতাটাকে এক্সপ্লোর করতে পারবে। হয়তো কোনো ব্যক্তি হয়তো সে খুব ভালো আঁকতে পারে,
শিক্ষা ব্যবস্থা তার এই ট্যালেন্টটাকে এক্সপ্লোর করবে। কেউ কোনো কোনো কেউ যদি ভালো হয়তো ডান্স করতে পারে, শিক্ষা ব্যবস্থা এডুকেশন স্কুল এটাকে এক্সপ্লোর করবে। তাই এই ট্যালেন্ট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে খুঁজে বার করা, এবং খুঁজে বার করা সেটাকে এক্সপ্লোর করা, সেটাকে আরো বিকশিত করা, এটা স্কুলের প্রধান ডিউটি হওয়া দরকার, বা শিক্ষা ব্যবস্থা বেসিক্যালি এটাকে প্রমোট করা দরকার। কিন্তু পার্টিকুলারলি কিন্তু বাস্তবে দেখা যায় স্কুল কিন্তু এটা করে না। ঠিক আছে, স্কুল এটা করে না। স্কুল বরঞ্চ এটার বিপরীত, ড্রামাটিক্যালি অপোজ টু দ্য এডুকেশনাল আইডিয়ালস ইন হুইচ হি বিলিভস, হি আর্গুড দ্যাট দ্য টিচিং অফ দ্য স্কিল ইজ দ্য বেস্ট লেফট টু দোজ হু ইউজ দ্য স্কিল ইন দ্য ডেইলি লাইফ। স্কুল এটাই করেই না, বরং তিনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা তখনই বেস্ট হবে, তখনই এটা সব থেকে ভালো হবে যদি ব্যক্তি তার যে স্কিল, তার যে দক্ষতা, সেটা যদি সে তার ডেইলি লাইফে ইউজ করতে পারে। তিনি স্কুলকে একটা রিপ্রেসিভ ইনস্টিটিউশন বলেছেন, যে স্কুল একটা রিপ্রেসিভ, অর্থাৎ একটা দমনমূলক প্রতিষ্ঠান, যেখানে যে প্রতিষ্ঠানটা একজন শিশুর বা একজন শিক্ষার্থীর যে ট্যালেন্ট সেটাকে দমন করে। কারণ স্কুল ব্যবস্থাতে শিক্ষার্থী সে কি শিখছে সেটার উপর শিক্ষার্থীর কোনো কন্ট্রোল থাকে না। সিলেবাস যেটা বলছে সেটা তুমি শিখতে বাধ্য, অর্থাৎ তুমি শিখছো কিন্তু তোমার শেখার উপর তোমার নিয়ন্ত্রণ থাকছে না। নিয়ন্ত্রণ থাকছে কার? নিয়ন্ত্রণ থাকছে এডুকেশনাল সিস্টেমের। এডুকেশনাল সিস্টেম ডিসাইড করছে তুমি কি পড়বে, তুমি কি পড়বে না। এই জন্য তিনি স্কুলকে রিপ্রেসিভ ইনস্টিটিউশন বলেছেন। এর ফলে কি হচ্ছে না, এর ফলে শিক্ষার্থীর যে ক্রিয়েটিভিটি বা তার যে ইমাজিনেশন থাকছে সেগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। স্কুলিং স্কুলিং বা শিক্ষা ব্যবস্থা, স্কুলের যে শিক্ষা ব্যবস্থা সেটা শিক্ষার্থীর যে ক্রিয়েটিভ মাইন্ড বা তার যে এবিলিটি রয়েছে, ইমাজিনেশন পাওয়ার রয়েছে, সেটাকে ধ্বংস করে দেয়। কারণ কি না, এখানে শিক্ষার্থী নিজের ক্রিয়েটিভ মাইন্ড এক্সপ্লোর করার কোনো জায়গা থাকছে না। তোমাকে বলে দেওয়া হয়েছে তুমি এটুকুই পড়বে, এবং তুমি ওটুকু পড়তে বাধ্য। তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি, তোমার নিজের এবিলিটিকে এক্সপ্লোর করার এখানে কোনো জায়গা নেই। তিনি বলছেন that the people who has little or no control over that he learns and how to he learns it, সে কি শিখছে এবং কিভাবে শিখছে এটার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। কিভাবে শিখছে এটার উপর তো কোনো নিয়ন্ত্রণই নেই। টিচার যেভাবে পড়াবে, টিচার যেভাবে শেখাবে, শিক্ষার্থী সেভাবে শিখতে বাধ্য। তাতে শিক্ষার্থী যদি শিখতে পারে তো ভালো, না শিখতে পারলে সে শিখে তার শেখাটাও হবে না। ঠিক আছে, এই জন্য তিনি যে স্কুলকে একটা রিপ্রেসিভ ইনস্টিটিউশন বলছেন, একটা দমনমূলক প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীর কোনো বিকাশ হয় না। কারণ শিক্ষার্থীর বিকাশ হয় না, কারণ কেন না, শিক্ষার্থীর বিকাশ হয় না কারণ শিক্ষার্থীর তার তার এই শেখাটার উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। শিক্ষা ব্যবস্থা যেমন থাকে সেই রকম সে শিখতে বাধ্য থাকে, এবং এই শিক্ষা ব্যবস্থায় যে ভালো পারফর্ম করতে পারবে তারই কিন্তু পরবর্তী স্তরে যাবার সুযোগ থাকছে। তো যে তুমি যদি এইচএসে ভালো মার্কস না পেতে, তাহলে কিন্তু তুমি খ্রিস্টান কলেজে ভর্তি হতে পারতে না। তুমি কতটা জানছো সেটার থেকে বেশি ম্যাটার করছে তুমি পরীক্ষায় কি লিখে আসছো। সেটা দ্বারা তোমার পুরো সারা বছরের পরিশ্রম জাজ করা হবে সেই 2 ঘন্টার পরীক্ষার দ্বারা। তুমি ওই 2 ঘন্টাতে কতটা লিখে আসতে পারছো। ঠিক আছে? সুতরাং এখানে তুমি প্রচুর পড়েছো, প্রচুর কিছু জানো, এটা কিন্তু ম্যাটার করবে না তুমি যদি ওই 2 ঘন্টা না লিখে আসো সেগুলো। ক্লিয়ার? এবং সেজন্য বলা হচ্ছে যে ইভান ইলিস্তাই বলছেন যে এডুকেশন সিস্টেম অ্যাজ দ্য রুট অফ দ্য প্রবলেমস অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। যে আমাদের যে মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, আধুনিক যে শিল্প সমাজ, তার যে সমস্যা রয়েছে, তার সমস্যার শেকড় লুকিয়ে আছে এডুকেশনাল সিস্টেমের মধ্যে। কারণ এই এডুকেশনাল সিস্টেম বা এই শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে একটা মস্তিষ্কহীন রোবটের জন্ম দিচ্ছে। কারণ কি না, কারণ হচ্ছে আমি কি শিখছি সেটার উপর আমার কোনো নিয়ন্ত্রণই নেই, একটা বিচ্ছিন্নতা তৈরি করছে।
এইভাবে ইভান ইলিচ যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে বা এক্সিস্টিং যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে তিনি ক্রিটিক করছেন, সেটাকে তিনি সমালোচনা করছেন, এবং তিনি কিছু সাজেশনও দিয়েছেন, র্যাডিক্যাল সলিউশনও দিয়েছেন যে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। এবং এটার থেকে মুক্তির জন্য বেসিক্যালি তিনি ডিস্কুলিং সোসাইটির কথা বলছেন, এবং সেখানে তিনি দুটি বিকল্পের কথা বলছেন, একটা হচ্ছে স্কিল এক্সচেঞ্জ, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে লার্নিং ওয়েবস। স্কিল এক্সচেঞ্জ কি না, এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে যা তার প্রতিদিনের জীবনে উপযোগী হয়ে উঠবে। অর্থাৎ তুমি এমন স্কিল অর্জন করবে যে স্কিলটা তোমার প্রতিদিনের জীবনে উপযোগী হয়ে উঠবে, যেটাকে স্কিলটাকে কাজে লাগে, যে স্কিলটাকে তুমি তোমার ডেইলি লাইফে কাজে লাগাতে পারবে। তোমারও তো ফটোগ্রাফিতে প্রচুর নেশা, তুমি ভালো ফটোগ্রাফার হতে চাইবে, তোমাকে জোর করে সোশিওলজি পড়ানো হচ্ছে 10 বছর ধরে, কিচ্ছু হবে না। বরং তোমাকে যদি ফটোগ্রাফির তুমি ট্রেনিং দেওয়া হয়, তুমি যদি ফটোগ্রাফি ট্রেনিং নাও, তুমি বরঞ্চ সেই নলেজটাকে তোমার তোমার ফটোগ্রাফিতে বা তোমার ছবি তোলার কাজে ইউজ করতে পারবে। তাই বলা হচ্ছে যে এখানে তোমাকে সেই স্কিলটাই শিক্ষার্থীকে শেখানো দরকার যেটা সে তার ডেইলি লাইফে ইউজ করতে পারবে। এবং লার্নিং ওয়েবস এর মাধ্যমে শিক্ষার্থীর বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং তা থেকে বেরিয়ে আসার সমাধান তারা খুঁজবে। অর্থাৎ এই লার্নিং ওয়েবস শিক্ষার্থীকে বিভিন্ন প্রবলেমস এর মধ্যে ফেলে দেওয়া হবে, বিভিন্ন প্রবলেমসকে তাকে ফেস করতে বলা হবে এবং তার সমাধানটা তাকেই খুঁজে বের করতে হবে। আমাদের এখানে কি সলিউশনের টিচার বলে দেয় যে এটা এই প্রবলেমস এর এটা সলিউশন, ইলিশ বলছেন যে না, সলিউশনটা স্টুডেন্ট নিজে খুঁজবে। ক্লিয়ার? এবং এর ফলে কি হচ্ছে না, এই যে প্রবলেমস খুঁজে বার করা, প্রবলেমসের সমাধান খুঁজে বার করার ফলে কিন্তু তার যে সৃজনশীলতার আরো বিকাশ লাভ করবে। ক্লিয়ার? বোঝা গেল এখানে নিচে তত্ত্ব? এগুলো খুব ছোট ছোট বিষয় আছে, তেমন কোনো বড় বিষয় নেই। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে আমি এটা পড়াচ্ছি, আরেকজন তত্ত্ব আছে ওটা আমি পড়িয়ে দিচ্ছি আজকে, নাহলে পরের দিন পড়াবো। তোমরা বলো। এটা নিয়ে কার কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আমি বলছি। স্যার বলো। স্যার বলছি স্কিল এক্সচেঞ্জ আর একটা কি বললেন? লার্নিং ওয়েব। ঠিক আছে স্যার। লার্নিং ওয়েবে বলতে আচ্ছা, ধর বিভিন্ন প্রবলেম, সেগুলোর যে প্রবাবল সলিউশন সেটা শিক্ষার্থী নিজে খুঁজে বের করবে, তাকে ওই সমস্যার মধ্যে ফেলে দেওয়া হবে, সে নিজে সলিউশন খুঁজে বের করে। এর ফলে কি তার মধ্যে ক্রিয়েটিভিটিটা ডেভেলপ হবে। আচ্ছা, এরপর তোমাদের আরেকজন, তিনজন তাত্ত্বিক আছেন, আমি দুজন আজকে পড়িয়ে দিচ্ছি। আরেকজন হচ্ছেন পিয়ারে বর্দু। হ্যাঁ, পিয়ারে বর্দু। তিনি কি বলছেন না, তিনি বলছেন যে এই যে এডুকেশনাল সিস্টেম বা যে শিক্ষা ব্যবস্থা, তার মেজর রোল হচ্ছে, তার প্রধান ভূমিকা হচ্ছে কালচারাল রিপ্রোডাকশন, সাংস্কৃতিক পুনরুৎপাদন। অর্থাৎ আমাদের যে কালচার সেটাকে রিপ্রোডাকশন করা, আমাদের যে কালচার সেটাকে পুনরুৎপাদন করা, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রধান রোল। পিয়ারে বর্দু এটা বলছেন। এবং এই যে কালচারাল রিপ্রোডাকশন, কালচারটা কি, এখানে কালচারাল রিপ্রোডাকশনের যে কথা বললাম আমি, অর্থাৎ সংস্কৃতিকে পুনরুৎপাদন করছি, এই সংস্কৃতিটা মূলত হচ্ছে ডোমিনেন্ট ক্লাসের সংস্কৃতি, বা এটা বেসিক্যালি ডোমিনেন্ট কাস্ট বলছি আমি, ডোমিনেন্ট কালচার। যে এই কালচারাল, এই যে বলছি যে আমি, বা ডোমিনেন্ট ক্লাসই বলা চলে। যে আরেকবার প্রথম থেকে আমি বিষয়টা বলছি, যে পিয়ারে বর্দু বলছেন যে শিক্ষা ব্যবস্থার প্রধান ভূমিকা হচ্ছে বা প্রধান কাজ হচ্ছে সংস্কৃতি পুনরুৎপাদন করা, আমাদের যে কালচার সেটাকে রিপ্রোডাকশন করা। ঠিক আছে? এবং তিনি বলছেন যে এই যে রিপ্রোডাকশন অফ দ্য কালচার, এবং এই যে
রিপ্রোডাকশন করছি কালচারটা, সে কালচারটা কি না, কালচারটা বেসিক্যালি একটা ডোমিনেন্ট ক্লাস বা ডোমিনেন্ট ক্লাসের কালচার। এবং এই বা যেটাকে তিনি ডোমিনেন্ট কালচার বলছেন, ডোমিনেন্ট কালচারটাকে তিনি কালচারাল ক্যাপিটালও বলেছেন। হ্যাঁ, অর্থাৎ পিয়ারে বর্দুর কথাটা যদি আমরা শর্টে বলি, তাহলে পিয়ারে বর্দু বলছেন যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মূলত কালচারাল ক্যাপিটালকে রিপ্রোডাকশন করা হয়। কালচারাল ক্যাপিটালকে রিপ্রোডাকশন করা হয়। কালচারাল ক্যাপিটাল কি না, কালচারাল ক্যাপিটাল হচ্ছে সোসাইটির ডোমিনেন্ট ক্লাস যারা, যারা আধিপত্যশীল শ্রেণী, যারা আপার ক্লাস, তাদের কালচারটাকে রিপ্রোডাকশন করা। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো বাংলা ভাষা। বাংলা ভাষা তো বিভিন্নভাবে বলা হয়। আমরা বাঁকুড়াতে এক ধরনের ভাষা বলি, পুরুলিয়ার বাংলা ভাষা আবার অন্য ধরনের, তাই তো? মানে লোকাল এরিয়া অনুযায়ী, রিজিয়ন অনুযায়ী বাংলা ভাষা চেঞ্জ হয়, বর্ধমানের ভাষা অন্য। কিন্তু তুমি যখন পরীক্ষার খাতায় লিখছো, তখন তুমি বাঁকুড়ার ভাষায় পরীক্ষা দাও, বা আমরা যে ভাষায় বাড়িতে কথা বলছি, বন্ধুর সাথে কথা বলছি, মানে যে বাংটি ভাষায় আমরা কথা বলি, বাংটি ভাষায় কিন্তু আমরা পরীক্ষার খাতা লিখছি না। লিখি কি আমরা পরীক্ষার খাতায়? পরীক্ষার খাতা আমরা কোন বাংলা ভাষা লিখি? যেটাকে আমরা সকল বর্ধমান বা কলকাতার ভাষা বলছি। অর্থাৎ এই বর্ধমান বা কলকাতার যে ভাষা, তারা হচ্ছে ডোমিনেন্ট ক্লাস, সমাজের আপার ক্লাস, তাদের ভাষাতে আমি পরীক্ষা দিচ্ছি। সেটা, সেই ভাষাটা শুদ্ধ ভাষা হিসেবে, সেই ভাষাটা, সেই বাংলা ভাষাটাকে অনেকে আমরা আমরা বলছি শুদ্ধ বাংলা ভাষা। আমাদের এই বাঁকুড়ার ভাষাতে যদি কেউ কলকাতায় গিয়ে কথা বলছে, বা বা হয়তো বর্ধমানে গিয়ে কথা বললো, বা কোনো একটা ভালো জায়গায় কোন তুমি স্টেজে অ্যাঙ্কারিং করছো বাকটি ভাষায়, দেখবে লোকে হাসাহাসি করছে। অর্থাৎ ভাষার সাথেও কিন্তু, এই কালচারের সাথেও কিন্তু একটা ক্লাস জুড়ে থাকছে। যে মার্কস যেমন ক্লাস বলতে শ্রেণীকে বুঝিয়েছেন না, পিয়ারে বর্দু ক্লাসের 4টে ভাগ করেছেন। তোমরা সেগুলো পরে পড়বে। একটা হচ্ছে তোমার এই ক্যাপিটালের 4টে ভাগ করেছেন। এই যে মার্কস যেমন ক্যাপিটাল বলতে শুধুমাত্র ইকোনমিক ক্যাপিটালকে বুঝিয়েছেন, পিয়ারে বর্দু 4 ভাগে ভাগ করেছেন: কালচারাল ক্যাপিটাল, সিম্বলিক ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল এবং ইকোনমিক ক্যাপিটাল। ইকোনমিক ক্যাপিটাল বলতে যাদের টাকা পয়সা রয়েছে, ইকোনমিক ক্যাপিটাল এরা। আর কালচারাল ক্যাপিটাল বলতে এই যে রবীন্দ্রসঙ্গীত, কালচারাল ক্যাপিটাল, যেগুলো যেগুলো অধিকারী হলে মানুষ মনে করে যে ব্যক্তিরা সংস্কৃতি কালচারাল। সিম্বলিক ক্যাপিটাল, সিম্বলিক ক্যাপিটাল বলতে ধরো ডাক্তার, উকিল, বা ধরো প্রফেসর। সিম্বলিক ক্যাপিটাল। সোশ্যাল ক্যাপিটাল বলতে যার একটা সামাজিক পরিচিতি রয়েছে, অর্থাৎ সোসাইটিতে যার পজিশনটা একটু আপার পজিশনে রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে সিম্বলিক ক্যাপিটাল। এই কালচারাল ক্যাপিটালের সাথে এডুকেশনের কিন্তু যোগ রয়েছে। যত তুমি মোর এডুকেটেড হবে, তত তুমি কালচারাল ক্যাপিটালের অধিকারী হবে। দেখবে যে আমাদের বাড়িতে যিনি কাজ করছেন, তার কাছে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কোনো মানে হয় না। বা যাদের বাড়িতে কোনো রকম গানের পরিবেশ নেই, সে সমস্ত বাড়ির বাচ্চারা তোমার ক্লাস 5-6-এ যদি না তুমি গান শেখো, যদি না তোমার বাড়িতে গানের পরিবেশ থাকে, 5-6-7-8-এ পড়ার সময় রবীন্দ্রসঙ্গীত তোমার ভালো লাগতো না, স্বাভাবিকভাবে লাগবে না। যত তুমি বড় হবে, যত তুমি এডুকেশন লাভ করবে, তত তুমি রবীন্দ্রসঙ্গীতের মানে বুঝতে পারবে, রবীন্দ্রসঙ্গীত তোমার প্রিয় হয়ে উঠবে। কারণ এটার সাথে একটা ক্লাস জুড়ে রয়েছে, ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল জুড়ে রয়েছে। তো এই এডুকেশন বেসিক্যালি এই কালচারাল ক্যাপিটালকে রিপ্রোডাকশন করে। এবং এই কালচারাল ক্যাপিটালটা কাঁধে হাতে থাকে, বেসিক্যালি সমাজের আপার ক্লাসের মধ্যে থাকে। এই জন্য তিনি দেখাচ্ছেন, পিয়ারে বর্দু বলছেন যে তাই শিক্ষা ব্যবস্থায় লোয়ার ক্লাসের তুলনায় মিডিল ক্লাসের সাফল্যের সংখ্যা বেশি। কারণ মিডিল ক্লাসের কালচারটা বেসিক্যালি আপার ক্লাস এবং লোয়ার ক্লাস কালচারের মিক্স। তারা আপার ক্লাসের কালচারটাও কিছু কিছু জানে, তারা লোয়ার ক্লাসের কালচারটাও জানে। তাই তাদের মধ্যে শিক্ষা ব্যবস্থায় সাকসেসফুলের রেট অনেক বেশি দেন লোয়ার ক্লাস পিপল। কারণ লোয়ার ক্লাস পিপলটা আপার ক্লাসের কালচার জানে না, তারা জানে, তারা ইংরেজি ভাষায় কোনোদিনও কথাই বলেনি, যারা লোয়ার ক্লাস। কিন্তু যারা মিডিল ক্লাস, তারা বাড়িতে টুকটাক ইংরেজি বলে। টুকটাক ইংরেজি বলতে আমরা এখন তো এরকম কোনো দিন নেই, দিন থাকে না যেখানে আমরা কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করছি না।
প্রচুর ইংরেজি কথা বলি আমরা, যেটা লোয়ার ক্লাসটা অত্যন্ত কম বলে। যে এবং আমরা জানি যে আজকের দিনে পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডি করার জন্য ইংরেজি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট মিডিয়াম। সুতরাং পিয়ারে বোর্ড তার যে এডুকেশনাল তত্ত্ব রয়েছে সেখানে বেসিক্যালি দেখাচ্ছেন যে এটার সাথে কিভাবে ক্লাস জুড়ে রয়েছে, যে এই শিক্ষা ব্যবস্থা সেটা মূলত একটা কালচারাল রিপ্রোডাকশন। তো এবং এই কালচারাল রিপ্রোডাকশনটা বেসিক্যালি হচ্ছে ডোমিনেন্ট ক্লাসের কালচার, এবং এই ডোমিনেন্ট ক্লাসের কালচারটাকে যেহেতু রিপ্রোডাকশন করা হচ্ছে, সেই তাই লোয়ার ক্লাসের পিপলদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু সাফল্যের হার অনেক কম তুলনায় আপার ক্লাস বা মিডল ক্লাসদের তুলনায় অনেক কম থাকে। আপার ক্লাস বা মিডল ক্লাসদের অনেক বেশি থাকে। ঠিক আছে? এটাই হচ্ছে মূলত পিয়ারে বর্দুর কালচার বা এডুকেশনাল তত্ত্ব। বলো তোমরা।